বছরই 25 বছর সৃষ্টি চলবে, অনেকেই বার করেছে। সবাই বলি তোমার একটু দেরি হচ্ছে কত কম সংক্রমণ করতে, কিন্তু এই সংখ্যা মানে প্রথম সংখ্যাটি হিট, মানে প্রথম সংখ্যা। এটা কত সালে? এটা 1980-81 সালের মধ্যে এটা দেখি। তার আগে আমি কাজ করেছি, তখন অন্য এই ছিলেন পথের পাঁচালী 25 বছর। 25 বছর। এখানে মানে একটা একটু দর্শকদের একটু দেখাই যদি, মানে এই বইটা পথের পাঁচালীর 25 বছর যখন হয় তখন উনি বের করেন আর কি বইটা। নমস্কারে, আমি আপনাকে একটু অন্য মানে বিষয়ে যাই। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎকার করেছেন। তো ভানু বন্দ্যোপাধ্যায়ের তো ইন্টারভিউ নিয়েছেন যেভাবে, বা ভানু বন্দ্যোপাধ্যায় তো একজন মানে নাম করা কমেডিয়ান, মানে তখন দেখলে তো ক্যামেরার পর্দায় তো উনি একরকম আমরা দেখেছি, কিন্তু আপনি যখন ইন্টারভিউ নিয়েছেন তখন সেখানে কি উনি খুব গম্ভীর বা কিছু ওরকম নাকি না এমনি কিরকম? মানে গম্ভীর কিছু নয়, খুবই মানে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছিলেন যে আমাদের লাগছিল। হ্যাঁ, তো আমাদের ফিল্মসেরই লোক বললো, ফিল্মসেরই লোকদের সম্বন্ধে একটা আলাদা ধারণা ছিল। তো উনি ওনার যে ইন্টারভিউ মানে বাড়ি থেকে তো খুবই খাতির করলেন, এবং আমাদের তখন ভিক্টোর মেমোরি উঠে দিয়ে একটা যাত্রা সম্মেলন হচ্ছিল উঠে দিয়ে বিয়ের কাছে। তো ওখানে ওনার একটা যাত্রা ছিল, উনি আমাকে ইনভাইট, আমার দুজন গিয়েছিল, আমাদের ইনভাইট করলেন। যখন আমরা গেলাম সে আমাদের সঙ্গে এমন মানে ওয়েলকাম এমনভাবে করলেন সেটা অত বড় আর্টিস্ট আমাদের নিজেদের লজ্জা করছে। বড় মাপের শিল্পীরা হয়তো এরকমই হন, মানে মনে হয় এই ব্যাপার। মানে ভালো মনের মানুষ ছিলেন। পরেও তো ভানু বন্দ্যোপাধ্যায় মেয়েরও ইন্টারভিউ নিয়েছি, সেটা মানে ফুল ইন্টারভিউ। সেটা হচ্ছে উনি তপন সিংয়ের ছবিতে অভিনয় করেছিল, ওই বাসুনি ওই তপন অতিথি হিরোইন আর কানন দেবী, মলিনা দেবী বা সন্ধ্যা রানী বলছি আমি। হ্যাঁ, সবাই তো পাইনি, মানে যারা জীবিত ছিলেন একটু বেশি বয়স করতো তাদের নিয়েছি। প্রথম আমি যাকে বলবো তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, দিদি। আচ্ছা, তিনি 1917 সালে প্রথম নির্বাণ যুগের ছবি করেন। ওনাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, মানে ওনারই তো ছবি সৃষ্টি করেছে। আচ্ছা, ওনার ইন্টারভিউ নিয়েছি। তারপর সেই সময় মানে সিনেমা সম্বন্ধে মানুষের কি ধারণা ছিল উনি আমাকে বলেছেন, সেটা হচ্ছে যে তখন যারা সিনেমার লোক কোনো জায়গায় গিয়ে বসলে গোবরটাও ছিটিয়ে দেওয়া হতো চলে যাওয়ার পর। হ্যাঁ, এটা মানে সবাই নয়, এরকম উনি আমাকে ইন্টারভিউ করেছেন। তারপর ইন্টারভিউ উনি ছিলেন রবীন্দ্রনাথের বিএসডি। তারপর আপনার পরবর্তীকালে নিয়েছি নিতিন বসু। নিতিন বসু হচ্ছে ডিরেক্টর, অনেক বাংলা ছবি মানে প্রথম যুগে ডিরেকশন দিয়েছেন এবং ক্যামেরাম্যান ছিলেন, নাম করে ক্যামেরাম্যান। ওনার ইন্টারভিউ নিয়েছি। উনি পরে বম্বেতে চলে যান, কিন্তু পরবর্তীকালে ফিরে এসে আবার এখানেই পরে এখানে চলে ওনার ইন্টারভিউ নিয়েছি। আচ্ছা, মানে আমার সঙ্গে কেউ না কেউ থাকতো, এই নয় যে আমি একভাবে ইন্টারভিউ নিয়েছি তা নয়। হ্যাঁ, তবে অর্গানিক সঙ্গে আমাকেই করতে হতো। তো আচ্ছা, তারপর আরেকজন ইন্টারভিউ নিয়েছি, যেটা বাংলাতে একটাই ছবি যেটা পূর্ণভাবে পাওয়া যায়, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ,
আর কিছু যত টুকরো টাকা আছে। তো ওই জামাই বাবু ছবিটা, ওই ছবিটা হঠাৎই পাওয়া গিয়েছিল। একটা মৃণাল সেন শুটিং করতে গিয়েছিলেন আকারের সন্ধানে, ওইখানে একটা রাজবাড়ি থেকে ওই এটা পায়। হ্যাঁ, তখন উল্লেখের যেটা নিয়ে হয়েছিল, তো তখন ওনার ওনার ইন্টারভিউ নিয়েছেন, কীভাবে ছবি করেছেন না করেছেন, হ্যাঁ, বা ওনার আলাদা অ্যাক্টিভিটিস নিয়ে। হ্যাঁ, আর একটা কথা আমি একটু এটা আগে বলে বলে, দিদি খুব ভালো মেকআপ করতেন, নিজের মেকআপ, এবং অনেক সময় লোকে চিনতে পারতেন, এটা নিয়ে অনেক গল্প আছে। তো এটা তারপর আচ্ছা, তারপর আমি নিতিন বসু, আচ্ছা, তারপর হচ্ছে বীরেন সরকার। স্যার বীরেন সরকার হচ্ছেন নিউ থিয়েটার্সের মানে কর্ণধার বলতে পারে। তো ওনার ইন্টারভিউ নিয়েছি, খুব মানে পাল্প ব্যক্তি ছিলেন, ওনার ইন্টারভিউ নিয়েছি। এটা মানে অনেক কিছু তথ্য ওখানে আছে, কিন্তু অ্যাবাউট নিউ থিয়েটার্স। হ্যাঁ, তো এই গেল, আমি ধারাবাহিকভাবে আসছি। তারপর আমি যেটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ, সেটা হচ্ছে যে নাম মানুষ সেভাবে জানে না, উমা শশী দেবী। উমা শশী দেবী হচ্ছেন আপনার প্রথম বাংলা ছবি, ওটা হচ্ছে চণ্ডীদাস, আর ওই চণ্ডীদাসের হিরোইন। হ্যাঁ, ওনার ইন্টারভিউ হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ উমা শশী ইন্টারভিউ আর কেউ কোনোদিন দেয়। আপনি প্রথম যে মানে ওনার যখন আমরা ফেস্টিভ্যাল করেছিলাম, তখন উনি ওনাকে কার্ড দিয়েছিলাম, উনি দেখতে এসেছি, তখন বয়স হয়ে গেছে। তো দেখতে আমাদের সেই আমরা যখন আমি এক্সিবিশন করেছিলাম, যেটা আপনাকে বললাম, তখন আমরা ফেস্টিভ্যাল, একটা বাংলা ছবি ফেস্টিভ্যাল করেছিলাম। ওই তবে আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা খেয়ে হারিয়ে গেল। হ্যাঁ, আরেকজন ইন্টারভিউ নিয়েছিলাম, ছিন্নমূল হচ্ছে বাংলা ছবিতে প্রথম বাস্তববাদী ছবি। এটা সত্যি নিজে ফিগার করেছি। হ্যাঁ, কিছু পথের পথে লেভেলে যেতে পারিনি, কারণ তো অনেক শর্টকাট ছিল, কিন্তু ওখানে ডকুমেন্টারি ছিল। ডকুমেন্টারি ওই যে তখন যে রেফিউজি সব আসছে, পার্টিটা হয়ে গেছে, তার ওই শিয়ালদা সেসব শর্ট আছে। হ্যাঁ, সেই দিক দিয়ে ছবিটা করে, তবে ওই সময় ওই ছবিটা চলেনি, কিন্তু ছবিটা এখানে রাশিয়ায় তবু খুব নাম করা ডিরেক্টর পুদবকিন এসে দেখেছিলেন, এবং পুদবকিন এটা রাশিয়াতে নিয়ে যায় বলে এটাই একমাত্র ইন্ডিয়ান ছবি, এটা ভারত মানে ভারতের মানুষকে মানে ভারতীয়কে রিফ্লেক্ট করছে। আর ওইসব বম্বে টম্বে পাত্তা দেননি। তো উনি পুদবকিনের ছবিটা নিয়ে যান। তাই ওই এখন পরবর্তীকালে রাশিয়াতে ডাক করে ছবিটা দেখানো হয়, প্রচুর প্রিন্ট করে, এবং সেখান থেকে ওই বিনোদ যিনি প্রডিউসার ছিলেন, উনি ওনার লোকসানটা যায়নি আর কি। তো একটা প্রশ্ন আপনাকে যেটা করা, আরেকজন ইন্টারভিউ বলে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওই নপ্তাবাবু বলে। নপ্তাবাবু ছিলেন অরোরা। 2006 সাল থেকে ছবি করছে, এখনো আছে অরোরা। হ্যাঁ, তো ওরা 2006 ওর ক্যামেরাম্যান, এবং ওর অনেক কিছু উনি দেখেন। তো নপ্তাবাবু ইন্টারভিউ দিয়েছে, তখন ওনার 89 এবং বিচারে পেয়ে ইন্টারভিউ দিয়েছে। ওই ইন্টারভিউটা অনেক খবর পাওয়া যায়। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওই যে রবীন্দ্রনাথের যে মানে শেষ যাত্রা, সেটা উনি ফটোগ্রাফ করেছেন। হ্যাঁ, এখনো তার কিছু কিছু টুকরো আমি সত্যিকার ছবিতে বলে আছে, তো ডকুমেন্টারিতে অরোরার একটা ছবিতে আছে। তো ওরা না যদি ওই যে ডকুমেন্টেশনগুলো, কিন্তু উনি ওরা ক্যামেরা তুলেছিলেন, কীভাবে তুলেছিলেন সেগুলো সব বলেছেন।
এবং ওরা যে সেই সব দাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে, হ্যাঁ ওটা তো মানে প্রচুর লোক হয়েছিল, এটা আমিও শুনেছিলাম যে এটা উনিও বলেছেন, তো উনি প্রত্যক্ষদর্শী। তো এই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর কুমারশাসী আচ্ছা একটু আগে পরে হয়ে যাচ্ছে সবাই, না, সে ঠিক আছে। তো আচ্ছা এরপর বিয়ের সরকার হয়ে গেল। আচ্ছা আরেকটা আমি ইন্টারভিউ নিই, মর্মতলায়। মর্মতলায় যদিও নাট্যকার হিসেবে পরিচিত, কিন্তু মর্মতলায় ছবিও করেছে। মর্মতলায় আমার ইন্টারভিউ নিয়েছি, উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এইখানে এই মমতা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, তো ওই যে আমরা যে পথের পাখির সঙ্গে করেছিলাম না, ওখানে পথের পাখির প্রথম যে ওখানকার যে ডিরেক্টর ছিল কালচার, সে ছবিটা করতে রাজি হয়। তখন মমতারায়কে বিয়ানটায় ভার দিয়েছিল চলে যাবে, জন্মবাড়ি তুমি বাঙালি, মমতারায় বললেন ছবি করা উচিত বলে বাঙালি। হ্যাঁ, ওনার রেকমেন্ডেশনে বিয়ানদের ছবিটা করে, এবং সেটা নিয়ে ওনার বক্তব্য, সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল। ওই আমাদের পথের পাখি সংখ্যা যেটা দেখবে, ওটা স্টেটমেন্টে দুটো কয়েকটা চিঠি বেরিয়েছিল তখনকার স্টেটমেন্ট, তখন স্টেটমেন্টে আলাদা মর্যাদা ছিল। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমাদের পত্রিকার এর জন্য। তারপর এটা জানো, আচ্ছা এরপর আমি একটা সংখ্যা আমার অন্য দিয়ে চলে যাচ্ছি ইন্টারভিউ। আচ্ছা এরপর আমি কারণ দেবী ইন্টারভিউ নিই। কারণ দেবীর ইন্টারভিউ আমি নিই, মানে ওটা আমার ব্যক্তিগত ইন্টারভিউ নিই, ওনার মতামত নিয়েছি, কারণ ওনার নিজের একটা বই আছে সবারে করি নই আমি, সবার আমি নই। এই প্রসঙ্গে একটা ছোট জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে ওই কানন দেবী বা বলুন বা সন্ধ্যা রানী বলুন, তা এনাদের তো একটা স্ট্রাগল ছিল তো তখনকার দিনে, মানে এনাদের একটা স্ট্রাগল ছিল। এবার সেই স্ট্রাগলটা মানে যথেষ্ট, মানে তাদের মাটিটা শক্ত করতে তাদের যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল। সেক্ষেত্রে তাদের এই সংগ্রামের গল্পগুলো কি মানে আজকের অভিনেত্রীদের ক্ষেত্রে কোনো শিক্ষা হতে পারে? মানে তারা কিভাবে সেটাকে তাদের স্ট্রাগল আর আজকালকার ব্যাপারটা ছিল, ওরা অনেক ক্ষেত্রে কি বলবো, মানে ওই সব মানে একটু মানে অন্যভাবে ছিলেন, তো ওরা অনেকেই মানে সিনেমা করবো অনেক সময় অন্যভাবে মানে প্রয়োজনে করতে একটু পয়সা, মানে হ্যাঁ, এবং এরকম মানে অ্যাম্বিশন ছিল এরকম কথা নয়। অনেকে যেমন অ্যাম্বিশন থেকে আমি না এখনকার দিনে, ওদের কিন্তু সেই অ্যাম্বিশনটা ছিল, মানে এখন যেরকম আমি সিনেমা মানে একটা ইচ্ছুক একটা ব্যাপার থাকে, মানে তাদের বড় হয় টিকটকে তোমার প্রয়োজনে হয়তো সাংসারিক প্রয়োজনে এসে তারা, তারপরে আমি একটু ইতিহাস করলে দেখতো অনেক খালি উনি না অনেকে, মানে সেটাই জানতে চাই এইরকম। তবে কারণ দেবী তো পরে দেখুন পড়াশোনা করেছেন এবং উনি ছবি প্রযোজ্য করেছেন অনেক করে। কারণ দেবী গানও তো হ্যাঁ, গান তো গাইবেন, তখন তো কারণ দেবী মানে কারণ দেবী তো মানে চলতো ওখানে। তো এই কারণ দেবী। তারপর আরেকটা ইন্টারভিউ নিয়েছিলাম, লোক নাম তারা অত জানে না, ওনার নাম হচ্ছে লীলা নাইক। হ্যাঁ, উনিও এককালে অল ইন্ডিয়া বেসিসে আর্টিস্ট ছিল, বাঙালি। লীলা নাইক মানে এখানে থাকতো লীলা নাইক, তার ইন্টারভিউ নিয়েছি। এরকম আরো আছে, সব তো মনে আসছে না। আর প্রচুর জনের আপনি ইন্টারভিউ করেছেন, মানে প্রচুর জনের, মানে এখনো যে আপনি মনে করে করে পরপর সেভাবে বলছেন, মানে এখন একটা বিশাল ব্যাপার আর কি। এই যে আপনার এই তপশিলের মধ্যে অন্তত গোটাগুড়ি ইন্টারভিউ আছে, মানে আর্টিস্টদের আর্টিস্টের কত অবর ছিল, তার কারণ অন্য ব্যাপারে বলবেন
সৌমিত্র চ্যাটার্জি বলতে 4 বার ইন্টারভিউ। হ্যাঁ, কিন্তু সৌমিত্র চ্যাটার্জিটা নিতে পারলাম না, এটা আমার মানে ওরা কথা হয়ে গিয়েছিল যে ওই উনি সত্যিকার নিয়ে তো অনেক বলেছেন, বাকি যাদের নিয়ে কাজ করছে তাদের সম্বন্ধে আমার ইন্টারভিউ করবো, কারণ ওরা রিপিট করতে লাভ নেই। তো কথা হয়ে গিয়েছিল, আমি এগ্রিও করে, কিন্তু পরে লকডাউন ফকডাউন হয়ে গেল, আমি আর ওটাও বলবো। হ্যাঁ, ওই দুটো আমি করেছি, আর তখন ছিল অজয় অজয় করে উনি কাজ করছেন 8টা ছবি। অজয় করে এবং তপন সিংহর ছবি নিয়ে উনি খুব মানে অনেক ভিডিও তপন সিংহ নিয়ে অনেক কিছু করেছে। তপন সিংহের একটা গুণ ছিল কি, তপন সিংহ খুব ভালো অভিনয় করতে পারতেন এবং গানও গাইতে পারতেন, কিন্তু উনি অভিনয় করেনি, গানও গান। তেমন ওরা কলেজ ফাংশনে গান 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 গাইতে। এখন অনেক ডিরেক্টর আছেন যারা ধরুন ডিরেকশনও দেন, আবার মুভিজেও অ্যাক্ট করেন, মানে সেরকমও করেন। আগেকার দিনে সেরকম কোথাও মানে যারা ডিরেকশন দিচ্ছেন, দিদি করেছেন, হ্যাঁ দিদি করেছেন, উনি তো অনেক ছবি করেছেন, অনেক কাজ করেছেন। তারপর আরো হয়তো কেউ থাকবে, মানে এনারা করেছেন কি, মানে যাদের কথা বললাম এই যে অজয় কর বা এনারা কেউ করেন? আমি সত্যি একবার প্রতিদ্বন্দ্বিতা একটা দৃশ্য ছিলেন। আর এখনকার ছত্তিশগড় নিয়ে হচ্ছেন দীপ্তি ঘটক অভিনয় করেছেন গল্পগুলো, গল্পগুলো সত্যি এই গল্পগুলো শেষ ছবি যেটা নামটা মনে আসছে না, দীপ্তি ঘটকের শেষ ছবি এটা, সেটাতে তিনি অভিনয় করছেন, ওনাকে নিয়েছে ছবি, সৌমিত্র ছিলেন, ছিলেন আরো অনেকে ছিলেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ইন্টারভিউয়ের পার্ট গেল। এরপরে আরেকটা ইন্টারভিউ, আরেকটা ব্যাপার আছে, সেটা আপনি কিন্তু শুনবেন, সেটা কিন্তু বলেন আমার কাছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে বাংলা সিনেমার যে ফিল্ম সোসাইটির ইতিহাসটা হারিয়ে গেছে। হ্যাঁ, ওইটা নিয়েই আসছি, ওইটা নিয়েই আসছি যে মানে ফিল্ম সোসাইটিতে যে ফিল্ম সোসাইটি এখন তার ইতিহাসটা হারিয়ে যাচ্ছে। একসময় ফিল্ম সোসাইটি হয়েছিল, ক্যালকাটা ফিল্ম সোসাইটি কোনো 1947 হয়। তখন 4 জন মিলে সত্যিকার চিরঞ্জিত গুপ্ত এবং আরো 2 জন, হ্যাঁ, তারা এটা করবো বলে মুহূর্ত করে। তো তখন ওই তখন ওরাই সত্যিকার তার এই ব্যাপারে ইন্টারভিউ পাওয়া যাবে না, আমি তখন ওই বাকি 2 জনের ইন্টারভিউ নিয়েছি, কুমার পি নারায়ণ আর মোরেন মহিলা, এদের ইন্টারভিউ নিয়েছি। এরা আপনার কীভাবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রথম হলো, কিন্তু ক্যালকাটা ফিল্ম সোসাইটি কিছুদিন পরে বন্ধ হয়ে যায়, মানে চলছিল না। তারপর আপনার আবার পরবর্তীকালে স্টার্ট হলো, মানে এই পথের পাঁচালীর প্রভাবে আবার স্টার্ট হলো, লোকের চলচ্চিত্রকে নতুনভাবে দেখতে আরম্ভ করবে। ওই তখন তাদের মধ্যে রামায়ণ বলে একজন ছিলেন, যেন বইটই আমি যারা এই লাইনে আছে তারা সবাই জানেন। রামায়ণের ইন্টারভিউ নিয়ে কীভাবে ক্যালকাটা ফিল্ম সোসাইটি কীভাবে সবাই ইন্দিরা গান্ধী এই কতগুলো আমাদের ফিল্ম সোসাইটির জন্য কাজ করতে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন, উনি অনেকগুলো কাজ করে দিয়েছেন, অনেকই তথ্য ওখানে আছে। তারপর তার ইন্টারভিউ নিয়াজ শেখর রায়, ওনার ইন্টারভিউ নিয়ে ওনার ক্যালকাটা ফিল্ম সোসাইটিতে ছিলেন। তারপর সিনে ক্লাব, ওই ব্রাহ্মণদের পরে সিনে ক্লাব করেন। তারপর সিনে সেন্টারের ইন্টারভিউটা এখনো বেরোয়নি, বেরোবে সামনে। হ্যাঁ, মানে এই সিনে সেন্টারে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিল্ম সোসাইটি ছিল, এখনো এক্সিস্ট করছে, মানে ফুল প্লেজেড এক্সিস্ট। হ্যাঁ, তো ওদের ইন্টারভিউ নিয়েছি। তারপর সিনে ক্লাব নৈহাটি খুব নাম করেছিল, নৈহাটি খুব মানে ইন্টেলেকচুয়ালের দিক দিয়ে ওদের নিজস্ব খুব ইন্টেলেকচুয়াল এটা ব্যাপার ছিল।
ওদের ইন্টারভিউ নিয়েছি, এরকম কীভাবে ক্লাবগুলো হলো, কীভাবে ফাংশন করতো, কী হলো একটা একটি মানে ফিল্ম সোসাইটি বাইরে কী কাজ করেছে, এবং ফিল্ম সোসাইটি আপনার ওরা দেশবন্ধু পার্কে ওই তখনকার দিনে, তখন তো খেলাধুলা দেখা যেত না, তখন ওইখানে এই করেছে কী বলে ওই কম্পিউটার ছবি দেখাতো, মানে খেলার ছবি, এটা তখনকার দিনে একটা অভিনব মানে আচ্ছা। তারপর আমি আরেকজন এটাতে করে ফিল্ম সোসাইটি, ফিল্ম সোসাইটি মানে এখন আমি এবার লাস্টে এসেছি, আরো দু একটা ইন্টারভিউ নিচ্ছি, নিয়ে আমার বইটা প্রকাশ করবো, যে ওটাতে ফিল্ম সোসাইটি ইতিহাসটা থাকবে, এটা হারিয়ে যাচ্ছে, এটা আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। হ্যাঁ, কারণ ঈশ্বর দিয়ে বাকিদের কাজ করেছে, হয়তো আরো খুঁজে মনে দিয়ে দু একটা বাকি হয়তো পাওয়া যাবে। যেগুলো হয়নি সেগুলো হলে পরে মানে আমরা দর্শকরাও অনেক কিছু জানতে পারবেন, মানে আমাদের অনেক অজানা তথ্যগুলো আমরা পাবো। সেটা এখনো মানে একটু মানে এখন ওটা কমপ্লিট করবো ভাবছি। আপনি লেখালেখিগুলো কখন করেন? লেখালেখি তো একটু ইন্টারভিউ ব্যাপারে ট্রান্সক্রাইব করতে হয়, ট্রান্সক্রাইব করে তারপরে এডিট করতে হয়, খাটনি আছে, খুবই খাটনি। ভালো এডিটিং করতে গেলে খাটনি আছে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এসব অনেক কিছু করতে হয়। হ্যাঁ, ধারাবাহিকতা রাখার জন্য। তারপর আরেকটা আপনাকে আরেকটা এলোমেলো হয়ে চলছে, এই যে ছিন্নমূল যে ছবিটা করে বললাম পথের পথিটির আগে হয়েছিল, সে সময় একটা কথা আপনাকে জেনে রাখি, পথের পথিটির আগে কিন্তু বেশ কয়েকটা ছবি হয়েছিল যেগুলো ভালো ছবি করার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে ছিন্নমূল, যেটা আমি বললাম, আর একটা হচ্ছে সুদীপ মুখার্জির ওই ছবি, সুদীপ মুখার্জির ছবি মাছের কেল্লা, এটা দূরদর্শন। আচ্ছা, তারপর আরো আছে, সব নাম মনে আসছে না এই মুহূর্তে, এরকম বেশ কয়েকটা ছবি হয়েছিল যেখানে, যেমন শত্রুদের ছবি নিয়ে বংশীবন্ধু কাজ করেছিলেন, তিনি তার আগে একটা অন্য ছবিতে কাজ করেন এখানে করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এবার পথের পথের সংখ্যায় আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছি। পথের পথের সংখ্যায় আমি যেটাকে মানে আমাকে দুজন আমাকে খুবই হেল্প করেছিলেন, রজত রায় এবং অমিত সান্যাল, সত্যি ছিলেন অমিত সান্যাল। হ্যাঁ, এরা আমাকে খুব সাপোর্ট, এবং আমাকে এরা দুজনেই পথ দেখিয়েছে, এরা আমার পথপ্রদর্শক বলতে পারে। রজত রায় একাডেমিক দিকটা খুব স্ট্রং ছিল, আর অমিত সান্যাল যেটা করেছেন, অমিত সান্যাল ওই পথের পথের সমস্ত মানে ওর পুরো ইতিহাস এতে আছে, কীভাবে তৈরি হয়েছিল 3 বছর ধরে, এবং যারা টেকনিশিয়ান তাদের সমস্ত ইন্টারভিউ, আর্টিস্ট আছে খান বন্দ্যোপাধ্যায়, তারপর আরও কয়েকজন আছে, ইন্টারভিউ আছে, শর্মা ওদের ইন্টারভিউ আছে। তারপর এই পথের পথের সংখ্যায় আমি ওই ওখানে একটা ইন্টারভিউ আছে খুব ইম্পর্টেন্ট, যেটা বোধ হয় অনেকেই আমার কাছে নিয়ে রিপিট করে, সেটা হচ্ছে সুব্রত মিত্রের ইন্টারভিউ। উনি কাউকে ইন্টারভিউ দিতেন না, কিন্তু আমি বহু কষ্টে ওনার কাছে ইন্টারভিউটা পেয়েছি, অনেক পেছনে লেগে দিয়েছিল। কিন্তু যে ইন্টারভিউটা উনি দেন সেটা একটা এক্সেলেন্ট ব্যাপার, তারপর নিজে পুরো দেয় না। আচ্ছা, এই যে ইন্টারভিউগুলো আপনি নিতেন, সেই ইন্টারভিউগুলো কোথায় মানে মানে এটা কোনো কি বলবো কাগজে বেরোতো বা মানে এই এখানেই ওইখানেই আপনার মানে কমার্শিয়াল জগতে খুব একটা কাজ করি করেন না, আমি আমার নিজের মতো করতাম, মানে ওটা আপনার ভালো লাগা থেকে? আমি তো আমার তো অন্য পেশা ছিল না, হ্যাঁ, মানে এটা আপনার ভালো লাগতো বলে আপনার নিজের ভালো লাগা থেকে সেই জিনিসটা এর থেকে মানে মুম্বাই থেকে আমি এসেছি, সেখান থেকে আমরা তো এই তখন আপনার আচ্ছা এটা ওখানে এইরকম সমস্ত মানে ধরুন অনেকের ইন্টারভিউ আমি এখনো অনেকে নেয়, আমি বোধ হয় ফার্স্ট ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছি, আমি তো আমি দুর্গা যিনি সত্যি এইটা ছিল ডক্টর,
তারপর আপনার আরো অনেকে। সত্যজিৎ রায়ের এডিটর দুলাল দত্ত। হ্যাঁ, আচ্ছা। তারপর একদম টপ টু বটম, মানে প্রথম থেকে তারপর এক এক থেকে যারা তারাও নিয়েছিল ওই বঙ্কিমচন্দ্র সঙ্গে, মানে বঙ্কিমচন্দ্র আর্ট দিয়ে মানে বঙ্কিমচন্দ্র যখন পসিবিলিটি করে ওনলি ম্যান যার 92 পরে এসেছেন, মানে ছবি মেকিংয়ের সময় উনি ওনলি ম্যান যার ফিল্ম সম্পর্কে কাজের অভিজ্ঞতা ছিল। ওই আগে একটি ছবি বললাম, নামটা মনে আসছে না, হ্যাঁ, 70 বছর ছবি ছিল, সেই ছবি উনি কাজ করেছিলেন, মানে বস্তি একটা বস্তি সেট করেছিলেন, বস্তি বলেই মনে হচ্ছিল, তার মধ্যে কোনো মানে ন্যাচারালি মনে হচ্ছিল, মানে এটা ওনার বৈশিষ্ট্য। তাই জন্য পরে উনি তো সত্যিকার অনেক ছবিতে কাজ করেছেন, এবং পরে বম্বেতেও গিয়ে সেরকম কাজ করেছেন। তো এই বঙ্কিমচন্দ্র ওপর আমি একটা বিশেষ সংখ্যা, এরপরে পদের পদে কয়েকটা পরে এই বিশেষ সংখ্যাটা, মানে বঙ্কিমচন্দ্র তারা এই পত্রিকাগুলি আমি যখন পড়ছি, বঙ্কিমচন্দ্র বম্বে আরেকবার কলকাতায় এলাম, আমি যোগাযোগ করতে লাস্ট মোমেন্টে যোগাযোগ করলাম, তখন বললো আমি তো এক্ষুনি আমার ট্রেন আছে, আমার একটা ফ্লাইট আছে, আমি চলে যাবো, তো আপনি এক্ষুনি যদি আসতে পারেন ইন্টারভিউ নিয়ে। তা বললাম তা এত রাত্রি তোমাকে মেট্রো রেল রাস্তা করা, এত রাত্রি আমার যাওয়ার কোনো উপায় নেই। যাই হোক, কোনো ইন্টারভিউতে হলো না, তো ওনাকে বললাম যে আপনার অনেক লেখা আছে, আমি সেখান থেকে আমার প্রশ্নগুলো বার করে লিখে নেবো, এবং আমি সহজ করে দিয়ে উনি একদিন করে দেবেন। কিন্তু আনফর্চুনেটলি ওনাকে এই পদের সংখ্যাটা, তো উনি কলকাতা আসেননি, দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু আর কিছুদিন পরে উনি আমেরিকাতে মারা গেল। হ্যাঁ, এই বঙ্কিমচন্দ্র ওর একটা সংখ্যা করি, হ্যাঁ, সেই সংখ্যাটাও খুব ভিড় হয়েছিল। তো সেখানে সত্যিকার ইন্টারভিউ নিয়েছিলাম, মৃণাল সেনের ইন্টারভিউ নিয়েছিলাম, মৃণাল সেন অবশ্য বিপুল দিয়েছেন, আর সত্যজিৎ রায়ের যেটা দিয়েছিলেন টেপে দিয়েছেন। আচ্ছা, টেপে দিয়েছেন। তারপর টিচার ছিল, মানে ডিরেক্টর করছি, সঙ্গীত একাডেমি ছিল, এরকম আরো অনেক ছিল। আচ্ছা, বিকাশ রায় কি অনেক আগের ছিল, যে মানে বিকাশ রায় ইন্টারভিউ নিয়েছেন? বিকাশ রায় ইন্টারভিউ নিতে পারিনি, তার কারণটা হচ্ছে যে বিকাশ রায়ের কাছে একবার গিয়েছিলাম কারণ চিঠিটা আমার জন্য। উনি বলেন যে আমি ওর ব্যাপারে কিছু বলবো, এরকম আমাদের মাঝে মাঝে ফেস করতে হয়েছে। মানে নেগেটিভ, মানে আপনারা গেছেন, মানে হয়নি, ইন্টারভিউ দেননি, এরকমও হয়েছে। পরবর্তীকালে তার জন্য ইন্টারভিউ নেওয়া হয়নি, আমার নেওয়া উচিত ছিল, কারণ উনি একমাত্র ছিলেন আগে যিনি বেঁচে ছিলেন তখন। আচ্ছা, আপনার এরকম মনে হয়, মানে কোনো আক্ষেপ আছে যে মানে এরকম ইন্টারভিউ নিতে পারেননি এমন কিছু? বিকাশ রায়, শুধু বিকাশ রায়, হ্যাঁ, সমিতি যাদেরকেও নিতে পারেননি, নিজের ছবিও, মানে আলাদা নেই, সত্যজিৎ রায় নিয়েছেন অজয় ঘর, এগুলো তো নেওয়া হয়ে গেছে, সত্যজিৎ উনি আলাদা, আর আমার দুটো নেওয়া হয়েছে। আর বাকি যে তরুণ কাজ করেছেন, অনেক বিচ্ছিন্ন ছবিতে উনি ভালো ভালো কাজ করেন, বিজয় বসুর সঙ্গে এই করেছেন, ওই বিজয় বসুর সঙ্গে ছবি করেছেন, স্মাগলারের পাঠ করেছিলেন, সংসার সীমান্তে তরুণদের সঙ্গে, এবং অনেক ভালো ভালো অভিনয় আছে। হ্যাঁ, এবং অনেক মানে সেরকম পরিচিত পরিচালক নয়, এরকম কাজ আছে। তো সেইটা নিতে পারি, সেটা আমার সবই নলেজে ছিল, কিন্তু বা ওনার নিজস্ব কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছে। হ্যাঁ, সেগুলো আমার ওই ইয়েতে থাকতো, সেগুলো নেওয়া হয়েছে। অনেকে নিয়েছেন। এবার আর একটা কথা জিজ্ঞেস করি, মানে ফিল্ম সার্ভিস আর চলচ্চিত্রের একটু ইতিহাস নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে, ফিল্ম সার্ভিস ছিল বাংলার তো প্রথম প্রতিষ্ঠিত চলচ্চিত্র ইউনিট, মানে ফিল্ম সার্ভিস যেটা, সেটা বাংলার প্রথম প্রতিষ্ঠিত চলচ্চিত্র ইউনিট একটা নয়, তাহলে অরোরা ফিল্ম কর্পোরেশন ওটা আগে অরোরা আছে,
আর তার আগে নির্বাচনে ইয়ার সেন্টার ছবি করি। তা এই ফিল্ম সার্ভিস নিয়ে যে কাজ করেছেন তো সেই ওটা নিয়ে এডিটিং ফেডিটিং এইসব সাউন্ড এইগুলো করে। আচ্ছা। তো আমার সেই সঙ্গে তখন ওদের যেমন ওখানে অরুণদের নাকি তখন ছিল ইন্টারভিউ যেরকম মানে সাউন্ডের। আচ্ছা এরকম ইন্টারভিউ নিয়েছি। তারপর আরেকটা জিনিস ইন্টারভিউ নিয়েছি ওই ছিন্নমূলে নিমাই হচ্ছে ইন্টারভিউ ম্যাড্রাসে থাকতেন। তো ওনাকে তখন ছিন্নমূল দিয়ে আমরা ফেস্টিভ্যালটা করেছিলাম, ওনাকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম। তখন ওই ছিন্নমূলের ইন্টারভিউটা উনি কীভাবে ছিন্নমূল হলেন, ছিন্নমূল থেকে ছিন্নমূল হলেন, সেই ইন্টারভিউটা আমি আমার দিয়েছি এবং ওনার আদার পক্ষের উপর। এটা একটা মানে নিমাই গুটির মধ্যে মানে ছিন্নমূলের মধ্যে একটা সংজ্ঞাই করেছিলাম। এই হচ্ছে মানে আপনার ইন্টারভিউয়ের এটা বেশ প্রশস্ত, মানে অনেক আমি প্রচুর। আমি কিন্তু আপনি প্রচার বিমুখ ছিলেন, মানে আপনি এতে আসতে চাননি, মানে আপনি যে সকলের ইন্টারভিউ নিয়েছেন সেভাবে মানে আপনি নিজেকে কখনো প্রমোট করার চেষ্টা করেন। অজয় করেন এতে আমি অজয় করেন যে প্রডিউসার মানে বিমল দেব বলে একজন ছিলেন, যিনি যখন আরডি বর্ধন সব বিখ্যাত ছবি করছেন, আরডি বর্ধন অ্যাকচুয়ালি উনি ছিলেন মানে আরডি বর্ধন মানে উনি ওই সিনেমার ব্যাপারটা উনি দেখতেন, মানে সবটা ওনারই ক্যারিক। মানে সে সময় সত্যিকার সঙ্গে 4টে ছবি হয়েছে, তারপর সাতপকে বাঁধা হয়েছে, কাজ কাটা হিরে হয়েছে, অনেক ছবি হয়েছে, ভালো ভালো ছবি। হ্যাঁ, আরও অনেক ছবি হয়েছে। ওই তো এই বিমলদের ইন্টারভিউ দিয়েছে, বিমলদের ইন্টারভিউটা এখন অজয় করার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট। কারণ অজয় করে এমন একটা ব্যাপার ছিল যেটা ওনার ইন্টারভিউ না নিলে আমি জানতে পারতাম না। আচ্ছা, এই বইটি পারে আর এই হলো আর মোটামুটি হয়ে গেছে, ইন্টারভিউটা মোটামুটি হয়ে গেছে।